আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়ির গুইমারাতে সন্ত্রাসীদের গুলিতে ৩ জন নিহত হওয়ার ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাকে। রাতে রাজধানীর বারিধারায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনী এক মেজর সহ 13 জন সৈনিক মানে সেনাবাহিনীর সদস্য এবং ওই গুইমারার যে ওসি এবং আরও প্রায় 5-6 জন পুলিশ সদস্য আহত হয়েছে। কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু ফোর্সও করা হয়েছে। সবসময় একটা কোনো অনুষ্ঠানের আগে মানে কিছু সংখ্যক সন্ত্রাসী থাকে, তারা এটাকে একটু অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করে। তা আপনারা যদি সবাই সহযোগিতা করেন তো এটা হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনী সংলাপের প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সাথে নির্বাচনী সংলাপে তিনি এসব কথা বলেন। আনুষ্ঠানিকতা নির্ভর সংলাপ না করে সবার পরামর্শ আমলে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও গবেষকদের সঙ্গে দিনভর আলোচনা করেন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারগণ। সংলাপে উঠে আসে আগামী নির্বাচন ঘিরে নানা শঙ্কার কথা। কোনো পক্ষের সঙ্গে আপোষ না করে নিরপেক্ষভাবে কাজ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান আলোচকরা। বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি তৈরি হবে। আপনারা যে দায়িত্ব নিয়েছেন সেটা আপনারা একেবারে সুচারুরূপে বাংলাদেশে যেটা এক্সাম্পলারি ইলেকশন বলেন সেরকম একটা প্রত্যাশা কিন্তু মানুষের কাছে আছে, এবং সেটাই আপনাদের জন্য আমার ধারণা এক ধরনের নির্দেশনা হতে পারে যে আপনাদের কাছ থেকে মানুষ কি চায় এবং আপনাদের কোন উঁচুতে উঠতে হবে। আপনারা যদি মনে করেন আপনাদের বিবেচনায়, আপনাদের তদন্তে, আপনাদের জরিপ সমস্ত কিছুতে যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আমি মনে করি নির্বাচন থেকে সরে আসা উচিত, আপনাদের পদত্যাগ করা উচিত বা অপারগতা প্রকাশ করা উচিত। নির্বাচনের স্বচ্ছতার স্বার্থে গণমাধ্যমে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনেরা। যত বেশি সংখ্যক আমার সাংবাদিক বলেন, ক্যামেরা বলেন, এই যত ভিজিবল থাকা যায় প্রত্যেক ক্ষেত্রে, এমনকি প্রয়োজনীয় অতিরিক্ত। আর দ্বিতীয়ত হচ্ছে যে পর্যবেক্ষকদের উপর নির্ভর করা খুবই প্রয়োজন। অশ্লীল কথাবার্তার যে ব্যবহার সেটা ক্ষুণ্ণ হয় প্রায় প্রতিদিনই। তো সেই জায়গাটা যেন আমরা একটা নিশ্চিত করতে পারি, এটা আমার একটা অনুরোধ থাকবে। ডাকসু ও জাকসু নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ সহ সবার পরামর্শ আমলে নিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সবাই যদি আসে, সবাই যদি কেন্দ্রে আসে, এবং আমরা আমাদের তরফ থেকে আমরা এশিওর করছি যে আমরা ইনশাল্লাহ টোটালি ফ্রিলি, ইম্পার্শিয়ালি, নিউট্রালি, প্রফেশনালি, অ্যাজ পার ল ইলেকশন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী কয়েকদিনের মধ্যে সব পক্ষের সঙ্গে সংলাপ শেষ করার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা জরুরি বলে মত দিয়েছেন সুজনের সম্পাদক। আর টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, বর্তমান সরকার তথ্য অধিকার আইনে দৃষ্টান্ত স্থাপনের ব্যর্থ হয়েছে। অন্যদিকে রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, দ্রুততম সময়ে গঠিত হবে তথ্য কমিশন। জুবাইর প্রধানের রিপোর্ট। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গুলশানের একটি হোটেলে তথ্য অধিকার ফোরামের এই সেমিনারে বক্তারা বলেন, তথ্য জানার অধিকার ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। বারবার তথ্য কমিশন গঠনের তাগিদ দিলেও তা গঠিত হয়নি। তারা বলেন, রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা গেলে নিশ্চিত হবে জবাবদিহিতা। আমাদের তথ্য অধিকার কমিশন এখন মৃত, তাই আমি আশা করি যে সরকার তথ্য অধিকার কমিশন গঠন করবে, যারা নির্দলীয় সেরকম এবং সাহসী ব্যক্তিদের তাদেরকে নিয়েই তথ্য কমিশন গঠন করবে। সরকারের পক্ষ থেকে তথ্য অধিকার আইনটার প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে না, সুনির্দিষ্ট দাবি সত্ত্বেও, এবং তারা নিজেরাই জানে যেটা অপরিহার্য। শুধু তাই নয়, তথ্য কমিশনটা গঠিত হয় নাই 1 বছরের বেশি সময়।
এই রাইট টু ইনফরমেশন এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের যে লিগ্যাল এইড আছে বিভিন্ন জেলায়, লিগ্যাল এইড সার্ভিস বা লিগ্যাল এইড অফিসগুলো আছে, এটার কাজ কি অনেক জায়গায় পাবেন না। এদিকে সিরডাপ মিলনায়তনে গণমাধ্যম বিষয়ক এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান 2-3 মাসের মধ্যেই সাংবাদিকতা সুরক্ষা আইন করা সম্ভব। আমার জন্য আমি মনে করি সাংবাদিকতা সুরক্ষা আইন এটা আমার জন্য করা পসিবল, কিন্তু প্রক্রিয়াটা 2-3 মাসের। তো আমার কাছে 2-3 মাস হয়তো নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাব, 2-3 মাসের ভিতরে এটা হয়ে যাবে। একটা সময় পর্যন্ত মন্ত্রণালয়ের ভিতরে অনেক স্টেক হোল্ডার তো আছে, উনি যেটা বলেন দৃশ্যমান অদৃশ্যমান স্টেক হোল্ডার। আওয়ামী লীগের যে প্রশাসনিক কাঠামো এটাকে আপনি বদল করতে হলে ওখানে তো লোক লাগবে, আপনি তো এটা খালি রাখতে পারেন না। ফলে এটা হয়েছে এরকম যে এটা যে স্পষ্টভাবে যে এই দুই দলে ভাগ হয়েছে এরকম না, আরো অন্যান্য দলের সুবিধা পাইছে। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার নিয়েও কথা বলেন বক্তারা। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এদিকে বিকেলে রাজধানীর তথ্য কমিশন ভবনে অন্য এক সেমিনারে তথ্য উপদেষ্টা বলেন, আমূল পরিবর্তন না হলেও সরকার দেখিয়েছে সংস্কার সম্ভব, যা চালিয়ে নেওয়ার দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে শুধু পর্যবেক্ষণ নয়, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে দলের বসুন্ধরা কার্যালয়ে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রুর সাথে ব্রেকফাস্টে সৌজন্য সাক্ষাতের সময় এমন সহযোগিতা চান জামায়াতের আমির। এ সময় একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ইউর কাছে কারিগরি সহযোগিতাও চান ডাক্তার শফিকুর রহমান। এছাড়া জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে জামায়াত সম্মত বলেও রাষ্ট্রদূতের কাছে জানান তিনি। সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের এসব কথা বলেন। ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা পেশাদারিত্বের সঙ্গে এই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করব। আমির জামাত বলেছেন যে শুধু আপনারা ইলেকশন অবজারভেশন করবেন এটা আমরা চাই না, আমাদের নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট আপনারা দেবেন, কারিগরি সহযোগিতা যেন আপনারা দিতে পারেন, সেটাও আমির জামাত এই ডেলিগেশনের কাছে তারা অনুরোধ জানিয়েছেন। সর্বনিম্ন 4,67,167 টাকা ধরে 2026 সালের জন্য 3টি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়, যা গেলবারের চেয়ে 11,000 টাকা কম। সন্ধ্যায় সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সরকারের ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে বেসরকারি এজেন্সিগুলো আরও 2টি প্যাকেজ ঘোষণা করতে পারবে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। চাঁদ দেখা সাপেক্ষে 2026 সালের 26 মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। সৌদি সরকারের কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে আগামী বছর 1,27,198 জন হজ পালন করতে পারবেন। রোববার সন্ধ্যায় সচিবালয়ে সরকারিভাবে 3টি হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা। বলেন 12 বছর ও তার চেয়ে বেশি বয়সের সুস্থ ব্যক্তিরা 2026 সালে হজে যেতে পারবেন। দুরারোগ্য রোগীদের জন্য নিষেধাজ্ঞা থাকায় সরকারি হাসপাতালের চিকিৎসকদের সনদ ছাড়া কেউ হজে যেতে পারবেন না বলেও জানান ধর্ম উপদেষ্টা। রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোন খাতের খরচ বৃদ্ধি হ্রাস করা হলে কোন খাতের সে অনুসারে প্যাকেজ মূল্য বৃদ্ধি বা হ্রাস করা হবে। প্যাকেজ মূল্য বৃদ্ধি পেলে হজ যাত্রীদেরকে তা পরিশোধ করতে হবে। গত বছর বিমান ভাড়া ছিল 1,67,820 টাকা। এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 1,54,830 টাকা। অর্থাৎ এবছর হজ যাত্রী প্রতি বিমান ভাড়া 12,990 টাকা কম। এ সময় বেসরকারি এজেন্সিগুলোর জন্য একটি হজ প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হয়। তবে এছাড়া আরও 2টি, যার মধ্যে একটি সরকারি সর্বনিম্ন প্যাকেজের চেয়ে কম ও আরেকটি সেবার মান অনুযায়ী তারা ঘোষণা করতে পারবেন বলে জানান ধর্ম উপদেষ্টা। হজ এজেন্সি সমূহের জন্য বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,09,185 টাকা। সরকার কর্তৃক অনুমোদিত এই প্যাকেজটি গ্রহণ করে এজেন্সি সমূহ অতিরিক্ত 2টি প্যাকেজ ঘোষণা করতে পারবে।
70 বছরের ওপরে কেউ হজে যেতে চাইলে 50 বছরের নিচের কাউকে সাথে নিতে হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আগামী বছর 18 এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট, আর এবছরের 12 অক্টোবর হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবার কথা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে পূর্ব ঘোষিত অমর 21 বইমেলা আয়োজন থেকে সরে দাঁড়ালো বাংলা একাডেমি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠির প্রেক্ষিতে রোববার এ সিদ্ধান্ত নেওয়া হলো। এনটিভিকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এ তথ্য জানিয়েছেন। নির্বাচনের কাছাকাছি সময় নিরাপত্তা ইস্যু, সোহরাওয়ার্দী উদ্যান পাওয়া না পাওয়ার হিসাব সহ নানা ইস্যুতে বইমেলা আয়োজনে বাদ সেধেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সভায় নির্বাচনের আগে কোনোভাবেই মেলা না করার ব্যাপারে আলোচনা হয়। সেই সভার রেজুলেশন আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়ার পর বাংলা একাডেমি আগের সিদ্ধান্ত থেকে সরে আসে। এটা প্রকাশক সমিতির লিখিত চাওয়ার ভিত্তিতে এবং মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে আমরা করেছিলাম। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা একটা তাদের মিটিংয়ের রেজুলেশন পেয়েছি, যেখানে আমাদেরকে তারা বলেছেন যে মেলা নির্বাচনের পরে করতে হবে। তো সেই অনুযায়ী আমাদেরকে আসলে আগের তারিখটা স্থগিত করতে হবে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাপ করে আমরা নতুন তারিখ নির্ধারণ করব। ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর কথা ভেন্ডর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কাছে জানতে চাইলে ভেন্ডর লিখিতভাবে ভুল স্বীকার করেছে বলেও জানান উপাচার্য। আজ সংবাদ সম্মেলনে ডক্টর নিয়াজ আরও বলেন, ডাকসু নির্বাচনে যে ভোট পড়েছে তার সাথে স্বাক্ষর করা ভোটের সংখ্যায় কোনো ভুল নেই। তিনি জানান, 5 ধাপের সুরক্ষা স্তর পাড়ি দিয়ে প্রস্তুত করা হয়েছে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার। তাই যেখানেই ছাপানো হোক ব্যালট পেপার বেহাত হবার সুযোগ নেই। ডাকসু নির্বাচনে মোট 29,821টি ভোট পড়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া সিসিটিভি ফুটেজ ও ভোটারদের স্বাক্ষরিত তালিকা দেখতে চাইলে প্রার্থীদের যথাযথ প্রক্রিয়া আবেদন করতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আওয়ামী লীগের বিতর্কিত সংসদ সদস্য হাজী সেলিমের নির্মাণ প্রতিষ্ঠানে অবৈধ গাড়ির সন্ধানে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রাজধানীর আজিমপুরে হাজী সেলিমের নির্মাণ প্রতিষ্ঠান মদিনা ডেভেলপার কোম্পানির একটি ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ভবনের বেসমেন্ট ফ্লোর থেকে 3টি বিলাসবহুল গাড়ি সহ 6টি গাড়ির সন্ধান পাওয়া যায়। এর মধ্যে BMW ব্র্যান্ডের মালিকানা হাজী সেলিমের বলে নিশ্চিত হয় যৌথ বাহিনী। বাকি 5টি গাড়ি সেলিমের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে। গাড়িগুলোর কাগজপত্র ও চাবির সন্ধানে হাজী সেলিমের প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করে যৌথ বাহিনী ও ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রবাসের খবর। প্রবাসের মাটিতে দেশীয় খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দিয়ে সৌদি আরবের জেদ্দায় শারাফিয়া ইস্কানের যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী 3 ভাই শফিক, রহিম ও মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন ওই এলাকার প্রবাসী বাংলাদেশিরা। রেস্টুরেন্টের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়। সিলেট ইউনাইটেড ক্রিকেট টিমকে হারিয়ে 8 রানে জয়লাভ করেছে ঢাকা কিংস। রিয়াদের দিরাব ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে ঢাকা কিংস এ জয় পায়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, টস জিতে ঢাকা কিংস প্রথম ব্যাটিং শুরু করে 3 উইকেটের বিনিময়ে 14 ওভারে 228 রান করতে সক্ষম হয়। অপরদিকে সিলেট ইউনাইটেড 229 রানের টার্গেট নিয়ে মাঠে নেমে 6 উইকেট হারিয়ে 220 রান করে পরাজিত হয়। এবারে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে বাংলাদেশের 16টি জেলার 16টি ক্রিকেট দল অংশ নিয়েছে। ঢাকা কিংসের পক্ষ থেকে উপস্থিত দর্শক এবং খেলোয়াড়দের অভিনন্দন জানান টিম ওনার জসিম মাহমুদ। রিয়াদে কুমিল্লা স্টার্স ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আরিফুল ইসলাম। এসকে শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মানিক মিয়া, নাসির উদ্দিন, সম্রাট খান। অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।